ভালোবাসার জন্যে টোটকা দিন। এই ভালোবাসার টোটকা বা ভালোবাসার মন্ত্র স্বয়ং ব্রজমোহন, বৃন্দাবনের কৃষ্ণ, প্রেম অবতার, প্রেমের মূর্তি, তিনি স্বয়ং আমার মতো মানুষকে জিজ্ঞেস করছেন যে ভালোবাসার জন্য টোটকা দিন। না, আমরা বৃন্দাবনের প্রেম মূর্তি, প্রেম অবতার কৃষ্ণের কথা বলছি না। এখানে কমেন্ট বক্সে একজন কমেন্ট করছেন যে প্রেমের জন্য বা ভালোবাসার জন্য টোটকা দিন, তিনি হচ্ছেন ব্রজমোহন বাবু। দেখুন, এই প্রেমের মন্ত্র বা ভালোবাসার জন্য যে টোটকা বা এই ফাটকি নাটকি মন্ত্র তন্ত্র, এগুলো আজকাল চলছে খুবই। ঠিক আছে, 2-1 মিনিটে আপনার ভালোবাসার মানুষকে পাইয়ে দিচ্ছে, আপনার কাছ থেকে অনেক ভালোবাসার মানুষকে ছিনিয়ে নিচ্ছে, বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে। এটা কিন্তু আজকাল টোটকা ফটকাতে হচ্ছে। আমি বলবো এসব কিছুই হয় না। এই যে আপনারা টোটকা ফটকার পেছনে ঘুরে বেড়াচ্ছেন, এটা কিন্তু ফাটকাগিরি, গ্রাম বাংলা বলে ফাটকাগিরি। এই যাদের মটকা অর্থাৎ গ্রাম্য পরিভাষায় বলে মগজ, এই মগজ ঠিক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো হতে থাকে। কারণ বলছি পরবর্তীতে, এই যে মটকা বা এই মগজের ভেতরে কি আছে সেটা আমি বলছি। সেটা কোন প্রক্রিয়ায় হচ্ছে, এটা কি 101 টাকায়, 201 টাকায়, 501 টাকায় কোনো একটা মন্ত্রের জন্যে স্বর্গীয় যে অমৃত প্রেম তত্ত্ব লাভ করা যায়, এগুলো সবই বাকাওয়াজ। হ্যাঁ, বশীকরণ তত্ত্ববিদ্যা তো আছেই, কিন্তু তার সঙ্গে প্রেম বা ভালোবাসার যে সম্পর্ক, সেটা কতটুকু গভীর এবং পাতলা, সেটা তখন বিচার্য বিষয়। যাই হোক, যেটা আমি বলছি সেটা হচ্ছে প্রেমেরও প্রীতি অতি বিপরীতি, প্রেমেরও প্রীতি অতি বিপরীতি, দেহ রতি অতি নয়, প্রকৃতি প্রভাবে স্বভাব রাখিবে, এ কথা কইতে ভয়। এই যে মহাত্মা চণ্ডীদাস এই বিখ্যাত উক্তিটি করেছেন, প্রেমের প্রীতি অতি বিপরীতি। তন্ত্রে এই শব্দটি এসেছে বিপরীত রতাতু রাম। এই যে বিপরীত রতাতু রাম, বিপরীত প্রক্রিয়ায় গেলে রাধা এবং কৃষ্ণ যখন বিপরীত রতিতে যান, তখন সৃষ্টি হয় দুর্গা ও রাম। এই দুর্গা অর্থে গোবিন্দ আর রাম অর্থে সংকর্ষণী তথা রাধা। তো যাই হোক, সে প্রসঙ্গটা আলাদা। এই বিপরীত রতির কথা বলছেন, যেখানে কিন্তু ফিজিক্যাল কন্ডিশন, এই দেহের শর্তটা, অর্থটা অতিক্রম করে গিয়ে পারমার্থিক প্রেম জগতের ভেতরে প্রবেশ করছেন। কিন্তু সে কথা বলতে ভয় পাচ্ছেন চণ্ডীদাস, তাই আমারও ভয় লাগছে। কিন্তু আমি আমার শৈশবের একটা কথা বলবো, যেখানে বহু মানুষের জীবনে পৌগণ্ড, বাল্য, শৈশব, এই অবস্থায় এক প্রকৃতিজাত নিষ্কাম প্রেমের জন্ম নেয়। যদিও এর সঙ্গে আনুষঙ্গিক ভৌগোলিক সিদ্ধান্ত অনুসারে, জিওমেট্রিক্যালি, জিওগ্রাফিক্যালি কখনো কখনো খুব অল্প বয়সে বাচ্চাদের ভেতরে সেক্সুয়ালিটি জন্ম নেয়। কিন্তু আমার ব্যক্তি জীবনের যে কথাটি বলছি, যখন ক্লাস 2+, অর্থাৎ আমি যখন 6 থেকে 7-এ পা দিয়েছি, এরকম সময়টি হবে আন্দাজ, অর্থাৎ 6-7 বছর বয়স, তখন এই সময়টি, এই বাল্য মনে, এই শিশু মনে এক যৌনতার বাইরে গিয়ে এক প্রেমের, এক প্রণয়ের উৎপত্তি ঘটেছে। এটা অনেক শিশুদের ক্ষেত্রে আমি দেখেছি। তো এই কথাটি বর্ণনা করবার পূর্বে আমি সায়েন্টিফিক্যাল তথ্যের কথা বলতে চাই। বিজ্ঞান কি বলছে, বায়োলজিক্যাল সায়েন্স কি বলছে? সত্যি কি বাইরের কোনো 201 টাকা দিয়ে প্রেমকে তৈরি করা যায়? না, অটোমেটিক্যালি প্রেম আপনার ভেতর থেকে জন্ম নেয়। এটা কিন্তু একটা হরমোন তৈরি করছে আপনার ভেতরের কামনা, ভালোবাসা, প্রেম, প্রীতি, আবেগ, অনুভূতি, যেটার নাম হচ্ছে অক্সিটোসিন হরমোন, ডোপামাইন হরমোন, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড।
এই কাম, কামনা, প্রেম, ভালোবাসার পশ্চাতে কাজ করছে এই পিটুইটারি গ্ল্যান্ডের পেছনের যে লবটি রয়েছে, সেই পেছনের লবটি যেটা পস্টেরিয়ার লব, সেখানে দুটি হরমোন সংরক্ষিত রয়েছে। তার নাম হচ্ছে অ্যান্টিডিউরেটিক হরমোন অর্থাৎ ভ্যাসোপ্রেসিন হরমোন, আরেকটি হচ্ছে অক্সিটোসিন হরমোন। এই অ্যান্টিডিউরেটিক হরমোন আর ভ্যাসোপ্রেসিন হরমোন, এই ভ্যাসোপ্রেসিন হরমোন আমাদের শরীরের জলকে সংরক্ষণ করে। এই প্রস্রাব এর মাত্রা কমানো বাড়ানো সবকিছু ভ্যাসোপ্রেসিন থেকে হতে থাকে, যেটা পিটুইটারি গ্ল্যান্ডের পেছনের যে লবটি, সেই লবে এই দুটি হরমোন সংরক্ষিত রয়েছে। আর অ্যান্টেরিয়র যে লব, এই অ্যান্টেরিয়র অর্থাৎ সম্মুখ ভাগে রয়েছে 6টি হরমোন যেখান থেকে নির্গত হচ্ছে। তার ভেতরে দুটি হরমোন আছে যার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আরেকটি হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই দুটি একত্র হয়ে শরীরে যৌন হরমোন তৈরি করে, যেটা গোনাড অর্থাৎ ডিম্বাশয়ে এবং শুক্রাশয়ে টেস্টিসকে তারা প্রচলিত করে। তাহলে যে যৌন হরমোন তৈরি করছে, প্রচলনা দিচ্ছে, সেখানে কিন্তু এই অ্যান্টেরিয়র লব অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের সম্মুখের দুটি হরমোন এর প্ররোচনা দিচ্ছে। তার মানে আপনার ভিতরে যে সেক্সুয়ালিটি কাজ করে সেটা কিন্তু এখান থেকে আসছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে। আর আপনার ভিতরে যে কাম, প্রেম, ভালোবাসা যা কিছু কাজ করছে, মূল কিন্তু এই পিটুইটারি গ্ল্যান্ডের পেছনের যে অক্সিটোসিন যে হরমোনটি আছে, এই হরমোনটি। এই দুটি হরমোন আবার অক্সিটোসিন হরমোন এবং যেটা ভ্যাসোপ্রেসিন হরমোন, এই দুটি হরমোনের উৎপত্তি স্থান কিন্তু হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস, এই মানুষের মস্তিষ্কে রয়েছে হাইপোথ্যালামাস, অন্য প্রাণীদের মস্তিষ্কে রয়েছে থ্যালামাস। এই জন্য তাদের মানসিক অনুভূতি আছে সামান্য, কিন্তু মানুষের ভেতরে মানসিক অনুভূতিটা প্রখর এবং প্রকট। এই জন্য এখানে বিবর্তন আছে হাইপোথ্যালামাস, যেটাকে অ্যাক্টিভেট করতে পারলে কমপ্লিটলি কনসাস বিবেকের জন্ম নেয়। এই হাইপোথ্যালামাস থেকে ডোপামাইন নামক আরেকটি হরমোন তৈরি হয়। এই ডোপামাইন হরমোন যখন সক্রিয় হয়ে ওঠে, তখন শুরু হয় আমাদের ভেতরে রোমাঞ্চ, প্রেম, আবেগ, অনুভূতি শুরু হয়ে গেছে, এক অদ্ভুত ভালো লাগা শুরু হচ্ছে। এটা যখন আরও প্রকট হতে থাকে এবং গভীর হতে থাকে এবং অত্যন্ত তীব্র হতে থাকে, তখনই কিন্তু এই অক্সিটোসিন হরমোন সক্রিয় হয়ে ওঠে। তখন দীর্ঘমেয়াদী সংযোগ তৈরি করে, একে অপরের সাথে বন্ধন তৈরি করে, সেখানে কামনা, বাসনা, প্রেম এক জাজ্জল্যমান অত্যুজ্জ্বল প্রকট সত্তা লাভ করে, যার নাম আমরা বলি মগজ থেকে উৎপন্ন প্রেম বা ভালোবাসা। এই যে অক্সিটোসিনের প্রভাবে আমাদের ভেতরে তৈরি হচ্ছে প্রেম, এটা মগজ থেকে আসছে। এই ডোপামাইন হরমোনটি যখনই সৃষ্টি হচ্ছে, উৎপত্তি হচ্ছে, যখনই সে সক্রিয় হয়ে উঠছে, তখনই সঙ্গে সঙ্গে আরেকটি বস্তু তৈরি হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে একটা নার্ভ ফ্যাক্টর মস্তিষ্কের ভেতরে কাজ করতে থাকে। তখনই যারা প্রকৃত সদ্য প্রেমে পড়ছেন তাদের ক্ষেত্রে এটা প্রকট রূপ লাভ করে, তখনই কিন্তু তারা এই প্রেমে পড়ে যান। কিন্তু এই নার্ভটির যখন সক্রিয়তা কমে যায়, তখন কিন্তু আস্তে আস্তে এই সংযোগ নষ্ট হয়ে যায় এবং দূরত্ব তৈরি হয়। যারা দীর্ঘদিন এই প্রেম আবর্তনে নেই, যারা যোগাযোগ বিচ্ছিন্ন, এই প্রেম থেকে বুঝতে হবে যে তাদের ভেতরে এই নার্ভ ফ্যাক্টরটি দুর্বল হয়ে গেছে। সেই জন্যে তাদের কাছে প্রেম এখন বিষণ্ণ এক অবস্থা। সুতরাং এই ডোপামাইনের সঙ্গে সঙ্গে কমপ্লিটলি প্রেমের যে সক্রিয়তা হিসেবে কাজ করছে, সেটা কিন্তু অক্সিটোসিন হরমোন। সুতরাং এই অক্সিটোসিন হরমোনকে সক্রিয় রাখতে হবে। এটা ন্যাচারালি যেভাবে জন্ম নিচ্ছে, এই অক্সিটোসিন হরমোনকে কিন্তু, যেটা আপনারা বলছেন টোটকা স্বরূপ, হ্যাঁ টোটকা আছে এখানে, বাড়ানো যায়। সেটা কি করে যায়? অক্সিটোসিনের মাত্রা কখন সক্রিয় হয়ে ওঠে? তখনই হয়ে ওঠে যখন আপনি যৌন সংসর্গে যান।
যখন আপনি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সেক্সুয়ালি মেলামেশা করেন, যখন আপনি গান বাজনা করেন, কোনো সঙ্গীত শ্রবণ করছেন, তখন এই অক্সিটোসিনের প্রভাব সক্রিয় হয়ে ওঠে। যখন আপনি মেডিটেট করছেন, ধ্যান করছেন, যোগাদি করছেন, তখন এই অক্সিটোসিন প্রকট হয়ে ওঠে। যখন আপনাকে শরীরে কেউ শারীরিকভাবে কেউ টাচ করছে বা মালিশ করছে বা মাসাজ করে দিচ্ছে, তখনও কিন্তু এই অক্সিটোসিনের মাত্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ অক্সিটোসিন বাড়লো মানেই আপনার ভেতরে কাম কামনা প্রেম ভালোবাসা প্রকট হতে শুরু করলো। যখনই এই কাম কামনা আবার এই ভালোবাসা প্রকট হতে শুরু করে, অর্থাৎ আপনার মনের ভেতরে দুশ্চিন্তা মুক্ত হয়ে এক শান্তি প্রশান্তিতে থাকেন, তখন আবার কিন্তু অক্সিটোসিনের মাত্রা আবার বাড়ে। ঠিক এই প্রক্রিয়ায় অক্সিটোসিনের খেলা চলছে, যেটা আমাদের মগজ থেকে উৎপন্ন পিটুইটারি গ্ল্যান্ড, অর্থাৎ মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি গ্ল্যান্ডকে, প্রভুগ্রন্থি, এখান থেকে নিঃসৃত যে রস, সেই রসের সাথে সম্পৃক্ত যে অবস্থা কামনা, যাকে প্রেম বলছে, যাকে ভালোবাসা বলছে। যদিও যোগশাস্ত্রে আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয়েছে শিবসতী গ্রন্থি, বা যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে। এই মাস্টার গ্ল্যান্ডের সাথে শিবসতী গ্রন্থির সাথে আমাদের সম্পর্ক কোথায়? এটা যোগ সংক্রান্ত ব্যাপার। সেখানে ব্রহ্মচর্য সাধনের কথা বলা আছে। উৎকৃষ্ট প্রেমকে লাভ করতে হলে আপনি কোন ধরনের প্রেমকে চাইছেন? যদি আপনি ইহজাগতিক শুধু অক্সিটোসিন থেকে নির্গত রসের দ্বারা সংমিশ্রিত যে কাম কামনা ভালোবাসা ইহজাগতিক, সেটাকে প্রাপ্ত হতে চাইছেন, তাহলে আপনার এই অক্সিটোসিনকে বাড়াতে হবে। যেটা আমি পয়েন্টগুলো বললাম, গান শোনা, সেক্সুয়াল মেলামেশা, মাছাজ, এই বিভিন্ন রকমের কিছু আছে, এগুলো করলে আপনার অক্সিটোসিনের মাত্রা বাড়তে থাকবে। নর্মালি আপনার ভেতরে প্রেম আবেগ অনুভূতি কাজ করতে থাকবে, বাস। কিন্তু আমরা উৎকৃষ্ট প্রেম তত্ত্বের কথা বলবো, আমরা ব্রজতত্ত্বের কথা বলবো, আমরা বৃন্দাবন রসের কথা বলবো, আমরা রাস মঞ্চের কথা বলবো, আমরা সেই শিবসতীর আদি প্রেম তত্ত্বের কথা বলবো, আমরা রাধাকৃষ্ণ তত্ত্বের প্রেম তত্ত্বের কথা বলবো। যে প্রেম শুধু অক্সিটোসিন থেকে নির্গত হয়েছে এরকম নয়। অক্সিটোসিনের ভেতরে যে অনুভূতি, যে সেন্সারটা বসানো আছে, যে রসটা অক্সিটোসিন হরমোনের ভেতরে যেখান থেকে নির্গত হচ্ছে, যেখান থেকে আসছে, না আমি বলছি না হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাসের আরেকটা জায়গা থেকে, হায়ার জায়গা থেকে আসছে। কোত্থেকে আসছে সেটা আমরা কেউ জানি না। সেটা যে তত্ত্ব, সেটা কিন্তু এক ইনভিজিবল তত্ত্ব। সেটা শুষ্ক হয়েও শুষ্ক নয়, রসাত্মক হয়ে আবার রস নয়। সেটা কি তত্ত্ব? সেটা নিরস আবার সরস, আবার সরস আবার নিরস। তো আজকে আমরা সেই প্রকৃত রসাত্মক বোধের সেই সামরস্যের কথা বলবো, যার নাম নিষ্কাম প্রেম। এই জন্যে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে একটা জায়গায় বলা আছে, অতএব গোপী প্রেমে নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণের সম্বন্ধ। কৃষ্ণের সুখের জন্যে এই সম্বন্ধ, এই রিলেশনটা তৈরি হচ্ছে পুরুষের সুখের জন্যে, কিন্তু গোপীগণের ভেতরে কোনো কাম গন্ধ নেই। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর বা ভাস্বর। কাম এবং প্রেম বহুত ডিফারেন্স, বহুত ডিফারেন্স। কাম অন্ধতম, অন্ধ, দেখতে পায় না, কিন্তু প্রেম নির্মল ভাস্বর, দীপ্তিময়, উজ্জ্বল, দিবাকর, সূর্য। তো একটা অন্ধকার আর একটা প্রকাশ, এতটা কাম এবং প্রেমের ভেতরে ডিফারেন্সিয়েট করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার, আমি একটা কথা বলি, যে লাভ ইজ ট্রান্সফর্মড ফর্ম। এই ভালোবাসা কাকে বলছে, প্রেম কাকে বলছে? কামের রূপান্তরিত রূপ। আমি পরে যাচ্ছি। এই জন্য বলছে কাম এবং প্রেমের বহুত অন্তর। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে বিপরীত রতাতুরাম, সময় লাগবে। তো আমরা এই ফাঁকে একটু বাস্তবিক জীবনের ছোট্ট উদাহরণে চলে যাই। তো তখন ক্লাস 2 থেকে 3rd ক্লাসে উঠেছি, 6 বছর হবে বয়স আন্দাজ। সেই সময়
মনের ভেতরে আকুলি বিকুলি করছে এক পরমানন্দ, রোমাঞ্চকর এক আবেগ, এমন এক সত্তা। স্কুলে যাচ্ছি, তো আমার এক ক্লাসমেট, যেটাকে বলা হয় মেয়ে বান্ধবী, এই যে মেয়ে বন্ধু বা বান্ধবী, তো তার সাথে কখনো কথা হয়নি সেই ছোট্টবেলায়, কিন্তু একই ক্লাসে পড়ছি, দেখছি, বাস এক অদ্ভুত আনন্দ। শরীর কাকে বলে, কি বিষয়, শারীরিক কি গাঠনিক কোনো কিছু চেঞ্জ এসছে কিনা এরকম কিছুই জানি না। আর আমার শারীরিকভাবে পার্সোনালি ফিজিক্যালি কোনো সেক্সুয়াল অ্যাডিকশান তৈরি হচ্ছে না, কিন্তু এক উন্মাদনা কাজ করছে, এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে, এক অদ্ভুত শিহরণ কাজ করছে, যেখানে সম্পূর্ণ যেটাকে আমরা বলি প্রেম অনুভূতি। যখন রাস্তা দিয়ে আসছি তখন দক্ষিণা বাতাস সমগ্র শরীরকে যখন স্পর্শ করছে তখন প্রেম অনুভূতি হচ্ছে। সমস্ত বায়ুময় যেন আমার প্রেম তরঙ্গায়িত হচ্ছে, সমগ্র প্রকৃতিতে ভেসে উঠছে, যেদিকে তাকাচ্ছি সেদিকে যেন ভেসে উঠছে তার সেই স্বরূপ মূর্তি। সে আর সিঙ্গেল একটা মেয়ে বন্ধু হিসেবে থাকছে না, এমন এই রূপমূর্তি থেকে এমন রূপকার রূপ তৈরি করছে, প্রেম রূপকার এমনভাবে রূপ তৈরি করছে যে রূপ সমগ্র প্রকৃতির ভেতরে ডেলিভার হয়ে যাচ্ছে, সমগ্র প্রকৃতিময় হয়ে যাচ্ছে। একটা সময় পরমানন্দে হারিয়ে যেতে হচ্ছে। একটা সময় কোনো বন্ধু ক্লাসমেটের সাথে বলছি, জানিস তো সে না খুব সুন্দর, তাকে দেখতে খুব ইচ্ছে করে। তো কি হচ্ছে, ক্লাসের ভেতরে গিয়ে একই পাশাপাশি বেঞ্চে বসে আছি, কিন্তু তার দিকে তাকাতে পারছি না। প্রতিবন্ধকতা কাজ করছে, কি এক সংশয় কাজ করছে, কেউ শিখিয়ে দেয়নি। তখন জানি না অক্সিটোসিন কাকে বলে, তখন জানি না প্রেম উপন্যাস কাকে বলে, তখন জানি না যে ফিজিক্যাল সেক্সুয়ালিটি কাকে বলে। কেউ তখন শেখায়নি যে এটাকে প্রেম বলে, কিন্তু এক অদ্ভুত ন্যাচারালি এটা জন্ম নিচ্ছে। এটা অক্সিটোসিন থেকে নির্গত রস, যেটাকে আমরা প্রেম বলছি আপাতত। তো সেখান থেকে আমি কি করতাম, তো বাইরে চলে যেতাম, বাইরে গিয়ে দরজার যেটা গেট বা দরজা, এই দরজার সাইডে গিয়ে উঁকি মেরে এভাবে দেখতাম তাকে। এই যে লুকোচুরির খেলাটা চলছে, এখানে আর কোনো লেনাদেনা নেই, এখানে আর কথোপকথন নেই, আমি তোমাকে ভালোবাসি এই ধরনের কোনো শব্দ প্রয়োগ নেই। একটা সময়, দীর্ঘ সময়ের পর, অর্থাৎ প্রায় 4-5-6 বছর এই প্রেম স্থিত হয়েছিল। তারপরে যখন ওই যে নার্ভ ফ্যাক্টরটার কথা বলেছি, এটা যখন কমে যায় তখন আস্তে 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 এই সংযোগ দূরত্বের ভেতরে যেতে থাকে, বিচ্ছেদ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, কোনো জানাশোনা কিছুই নেই, আস্তে আস্তে মুছে যেতে থাকে। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, আমাদের মস্তিষ্কের হরমোনের খেলা এমন মাত্রায় যেতে থাকে যে তখন কামের প্রাবল্যতা জন্ম নেয়, যেটা আমাদের বয়স সন্ধিক্ষণের পূর্বের থেকে দেখা যায়, এবং যুবক বয়সে এসে পরিপূর্ণরূপে সেটা সেক্সুয়াল অ্যাডিকশান হিসেবে তৈরি হয়ে যায়, যেটাকে যৌন উন্মাদনা বলা হয়, যেটা আমাদের শাস্ত্রের সাধনার ক্ষেত্রে কাম প্রকট হয়ে, কোনো কোনো যোগীর ক্ষেত্রে কাম প্রকট হয়ে ওঠে। এটার কিছুই নয়, যারা মেডিটেট করেন, সাধনা করছেন, ধ্যান করছেন, তখন এই অক্সিটোসিনের মাত্রা প্রভাব বাড়তে থাকে, সক্রিয় হয়ে ওঠে। দেখুন, অনেকে প্রশ্ন করবেন, এতটা বাল্য বয়সে এই সেন্স অর্গানসটা আপনার কাজ করলো কি করে? আমি বলবো এটা অক্সিটোসিনের থেকে নির্গত রস। তো এই অক্সিটোসিন এত মাত্রায় বাড়লো কি করে? আমি বলবো এর সঙ্গে একটা আধ্যাত্মিক কারণ ছিল। আমি খুব ছোট বয়স থেকে, যখন অত্যধিক, মানে বলা যেতে পারে যে আমি 3-4 বছর বয়স, পাক্কা এরকম, সেই সময়টা আমি আমার পারিবারিকভাবে আমি ঘরের ভেতরে ঠাকুরের সামনে ঠাকুরের সামনে এই যেটা প্রচলিত পুজো পাঠ আদি বা সামনে বসে যেতাম। এই আধা ঘন্টা 1 ঘন্টা গড়িয়ে যেত তার দিকে তাকিয়ে থাকতে থাকতে, ভগবানকে অনুসরণ করতে করতে বা ভগবানের চিত্রপটকে দেখতে দেখতে, কিন্তু আমি কোনো ভগবানকেই বুঝতাম না, শুধু অনুভূত হতো কি আমায় টানে। এই টানাটানির গল্পটার ভেতর দিয়ে তৈরি হচ্ছে এক অদ্ভুত প্রাণায়াম, মেডিটেশন বা ধ্যান প্রক্রিয়া। তখন হঠাৎ 10 থেকে 5 মিনিট পরে গিয়ে দেখা যাচ্ছে চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে অঝোর ধারায়, নো সেতু, কোনো কারণ নেই, কিন্তু হচ্ছে, উপলব্ধি হচ্ছে কেউ টানছে। এটা এক ধরনের প্রেমের
অষ্টসাত্ত্বিক বিকার বলা হয়েছে। এই অষ্টসাত্ত্বিক বিকারের শান্ত রতির কথা, যেটাকে বাল্য প্রণয় বলা হয়। এই জন্য বৃহৎ নিগমতন্ত্রের শাস্ত্রে বলছে, নবীন মদন জিহ তিহ অপ্রাকৃত, বৃন্দাবনে সদা থাকে হইয়া গুপ্ত। বৎসরে 12 বার উদয় তাহার, কাম বীজ কাম গায়ত্রী উপাসনা তাহার। এই যে নবীন মদন, এই মদন, এই যে আমাদের যে কাম কামনা, সেটা সম্পূর্ণ নবীন। যেখানে যুবক বয়সের স্পর্শ আসছে না, সেটা কৈশোরের আগের থেকেই তৈরি হয়ে গেছে। এই জন্যে কৃষ্ণ লীলাতে দেখা যায়, তিনি যখন গোপীগণের সঙ্গে লীলা করছেন, সেটা কিন্তু ওই দিন 16 ইয়ার্স ওল্ড, এই 16 বছর বয়সের ভেতরে। আবার যারা গোপীগণ রয়েছেন, তারা ষোড়শী অবস্থার ভেতরে থাকছেন। কারো আবার বয়স 10, কারো 8, কারো 9, কারো 11, কারো 12, 13, 14, 15, 16, ম্যাক্সিমাম 16। এই যে কৈশোর বা কিশোর বা কিশোরী যে সময়টা, কিন্তু কৃষ্ণ চরিত্রে যে ব্রজলীলায় গোপীগণের সঙ্গে যে লীলা করছেন, সেটা অষ্টদা বয়স থেকে শুরু হয়ে গেছে। বলা যেতে পারে যে যখন কোলে রয়েছে তখন থেকে এই গোপীতত্ত্বের খেলাটা, এই গোপন খেলাটা, রাসতত্ত্বের খেলাটা শুরু হয়ে গেছে। কিন্তু কমপ্লিটলি যেগুলো প্রকাশ পেয়েছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে, সেটা অনেক পরে, সেটা 16 বছর বয়সের ভেতরে অনেক কানাকানি প্রকাশ হয়ে গেছে, কানাকানি হয়ে গেছে। তো সেখানেও কিন্তু এই নবীন মদন, যেখানে কিন্তু এই ম্যাটেরিয়াল জাগতিক জগতের যে অক্সিটোসিন থেকে নির্গত হওয়া যে কাম রস বা কামনার যে রস বা যে অনুভূতি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমরা বলবো না অন্যমনস্ক হয়ে যাচ্ছে বলবো না, ওটাকে রূপান্তর ঘটানো হয়েছে, ওটা রূপান্তরিত হয়। এই জন্যে প্রত্যেক মনুষ্য বা প্রাণীর জীবনে এই ছোট বয়স থেকে এই অনুভূতি কিন্তু আসতে থাকে, এই অক্সিটোসিনের মাত্রা অনুসারে বা যেভাবেই হোক না কেন। কিন্তু আমরা যাব এখন বিশুদ্ধ প্রেমের গল্পে। তো এই জন্যে বলছে, চণ্ডীদাসের একটা কথাই বলবো, প্রীতি প্রীতি সবজন কহে, প্রীতি সহজ কথা, বৃক্ষের ফল নহে তো প্রীতি, নাহি মিলে যথা তথা। বৃক্ষের ফল নয় যে যেখানে সেখানে এই প্রীতি মিলবে। শুধু অক্সিটোসিনের কথা বললে হবে না, আমি এখানে যোগমার্গের অনুশীলন করব, কারণ এই পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু যোগীরা বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই অক্সিটোসিনকে বলা হয় চন্দ্রামৃত হরমোন। এই চন্দ্রামৃত যে রস, যেটা প্রতিনিয়ত নির্গত হচ্ছে বলা যায়, আবার উৎপন্ন হচ্ছে, এটা কি বলছে? এই জন্যে গ্রেন্ড সংহিতা বা হঠযোগ শাস্ত্রে বলছে, কি বলছে? রসনা তালু মধ্যে তু শনৈ শনৈ প্রবেশ হয়েত। এই রসনা জীবকে তালু মধ্যে এক অদ্ভুত প্রক্রিয়া, যেটাকে খেচরি মুদ্রা বলা হচ্ছে, প্রক্রিয়ায় প্রবেশ করিয়ে সেই চন্দ্রামৃত, সেই অক্সিটোসিনের যে রস নিয়মিত পান করবেন যোগীরা। এই জন্যে কিন্তু শিব সংহিতাতে বলা হয়েছে মেলনম চন্দ্র সূর্যৈঃ। এই চন্দ্র এবং সূর্যের মিলনাত্মক যে অবস্থা, এই মেলাতে পারলেই, এই দুটোকে মেলাতে পারলে প্রকৃত রসের উদ্গম হতে পারে। কিন্তু সেটা শারীরিকভাবে উৎপন্ন হচ্ছে চন্দ্রামৃত রস। আরেকটা যেটা শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু রজ ধাতু। সেই রজ ধাতু অনেকে ব্যাখ্যা করেছেন স্ত্রী শক্তির স্বরূপিণী। এইটা হচ্ছে সূর্য শক্তি বলা যায়, যে অগ্নিতত্ত্বের কাছে গেলে চন্দ্রামৃত গলে নষ্ট হয়ে যায়, প্রেম বিনষ্ট হয়ে যায়। এই জন্য অক্সিটোসিন থেকে যে রস নির্গত হচ্ছে, সেটা কামুকতার আকারে বেরিয়ে গিয়ে স্খলিত হয়ে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেটা ক্ষণস্থায়ী যে প্রেম, সেটাকে কাম বলা হয়। এই জন্য কাম অন্ধতম হচ্ছে, যেখানে শুধুই সৃষ্টি করতে পারে। এই জন্য চণ্ডীদাসের প্রবচনে কিন্তু চলে এসছে, সহজ প্রীতি জীবে না সম্ভবে, সহজ মানুষ বহি, সহজ প্রীতি রতি না টলিবে, তবেই তো সহজ কই। বানের সহিত সতত যজিবে, সহজ তাহারে কয়, কামে লোভে পড়ি যে করে প্রীতি, নরকে ডুবিয়া রয়। কাম লোভ ছাড়ি অনুরাগে পড়ি, প্রীতি করে যে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, মানুষ পাইবে সে তখন এই প্রকৃতির সহজ প্রেম মানুষকে পাবে। এই জন্য বলছে, গোলক উপরে মানুষ বসতি, তাহার উপরে নাই। মানুষ ভাবেতে বসতি করিলে তবেই সে মানুষ পায়। এই অক্সিটোসিনের যে প্রভাব, এই সক্রিয় প্রভাবকে আরো সক্রিয় করে, এটার দ্বারা ওই চন্দ্রামৃত রসের যে খেচরি মুদ্রার সাপেক্ষে পান করার যে পদ্ধতি, সেই প্রক্রিয়াতে গিয়ে কিন্তু তৈরি হবে
প্রকৃত রস রস বৈ সোহা, যেটা রসপূর্ণ স্বরূপ তাই হচ্ছে রস বা রসিক বা প্রেমিক। আপনি যদি সত্যি প্রেমিক হতে চান, প্রেমকে লাভ করতে চান, তাহলে কিন্তু এই রসামৃত পান করতে হবে জীবের খেচরি মুদ্রার দ্বারা। কিন্তু রস ততক্ষণ পর্যন্ত প্রকট হবে, সক্রিয় থাকবে, আপনার শরীরে ব্রহ্মচর্য থাকবে। কারণ আমাদের যে এই যে টেস্টিসে বা শুক্রাশয় বা ডিম্বাশয় যে শক্তি উৎপাদনের জন্য যে প্ররোচনা দিচ্ছে, যৌন হরমোনকে তৈরি করছে, সেটা যে পিটুইটারি গ্ল্যান্ডের প্রভাব, সেটাকে আপনাকে জাগাতে হবে, সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। এটা করবার জন্যে কিন্তু ন তপস্তপ ইত্যাহুর ব্রহ্মচারিয়াং তপোত্তমম। তপস্যাকে তপস্যা বলে না, ব্রহ্মচর্যই হচ্ছে মূল তপস্যার বস্তু। তপোত্তম, উত্তম তপস্যা ব্রহ্মচর্য। না কেন? ঊর্ধ্ব রেতা ভাবেত ইয়াস্তু সদেব ন তু মানসহ। যারা এই প্রক্রিয়া ব্রহ্মচর্য পালন করে ঊর্ধ্বরেতা হয়েছেন, তারা মানুষ নন, তারা দেবতাতে পরিণত হচ্ছেন। এই জন্য কিন্তু এই যে লাইলি মজনু, চণ্ডীদাস রজকিনী, রাধা কৃষ্ণ, শিব সতী, এনারা কিন্তু সাধারণ মানুষ আর ছিলেন না। এই অক্সিটোসিন হরমোনের প্রভাবকে এতটাই সক্রিয় করেছিলেন যৌগিক ফর্মুলাতে, যেখানে গিয়ে প্রবল কামের প্রাবল্যতায় নিজেরা ধ্বংস স্তূপে পরিণত না হয়ে বিপরীত ক্রমে গিয়ে তারা প্রেমের স্তূপ তৈরি করেছিলেন। সেই জন্যে বলছেন চণ্ডীদাসের পরিভাষায়, এই দেহে সেই দেহে একই রূপ, তবে সে পাইবে প্রেমেরও রূপ। এই বীজে সেই বীজে একতা হবে, তবে সে প্রেমের সন্ধান পাবে। এই যে বীজ আর সেই বীজ, চন্দ্রামৃত আর রজ শক্তি, এই দুটোকে একত্রিত করতে হবে। এই দুটোকে একত্রিত করতে গিয়ে বর্তমান সমাজে এই প্রাকৃত জগতের কিন্তু ভোগ বিলাসাদি চলে এসেছে। অনেক সাধু শ্রেণীর ভেতরে যারা স্ত্রী সঙ্গকে বারংবার করে করে তাদের ভোগ নিবৃত্ত করছেন, আর বলছেন এটা ভজন প্রক্রিয়া। একাধিক, ততোধিক, অত্যধিক স্ত্রী সঙ্গের ভেতরে প্রবেশ করছেন। তো এটা আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয়টা হচ্ছে প্রেম তত্ত্বের কথা, যেখানে যখন কেউ সত্যিকারের এই প্রেম তত্ত্বের সাধনা করে, তখন কিন্তু এই ভক্তি তত্ত্বের সাধনা করতে করতে তার শরীরে কিন্তু 9টা স্তর তৈরি হয়। মানসিক প্রেক্ষাপটে, মানসপটে কিন্তু 9টি স্তর চলে আসে। 9টি স্তর ভক্তি তত্ত্বের সাধন করতে করতে চলে আসে। সেটা হচ্ছে কি? প্রথমে আসে শ্রদ্ধা, তারপর সাধুসঙ্গ, থার্ড হচ্ছে ভজন ক্রিয়া, চতুর্থ হচ্ছে অনর্থ নিবৃত্তি। এই যে অনর্থ নিবৃত্তিটাই হচ্ছে মূল বক্তব্য বিষয়। সেটা হচ্ছে প্রাকৃত কামকে বশীভূত করা, অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি যতক্ষণ না আসছে, অর্থাৎ কামকে দমিত না করা যাচ্ছে, বশীভূত না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের প্রতি বা ভগবানের প্রতি যে ভক্তি বা যে টান বা যে নিষ্ঠা, তা কিন্তু দুর্ঘট বলা হয়েছে। এই অনর্থ নিবৃত্তির পরে পঞ্চমতম স্থানে আসছে নিষ্ঠা। এই যখন বীর্য ঊর্ধ্বগামী হবে এবং ঊর্ধ্ব রেতাতে পরিণত হবে, তখন আসবে ভগবানের প্রতি নিষ্ঠা। এই নিষ্ঠাকে বলা হয়েছে শান্তরতি। এই শান্তরতি আবার 2 ভাগে বিভক্ত হয়েছে। শান্তরতি কি জানেন? এই যে পঞ্চরসের কথা বলা হয়েছে, শান্তরস প্রথম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই মধুর, এই পঞ্চম রস বলা হয়েছে। তার ভিতরে মধুর রস হচ্ছে উত্তম এবং মুখ্য এবং গুরুত্বপূর্ণ রস। তো নিষ্ঠাতে যখন কেউ পৌঁছাচ্ছে, তখন এই শান্ত রসের ভেতরে পৌঁছাচ্ছে, যেটাকে বলা হয় শান্তরতি। শান্তরতি কি? এখানে শান্তরতি হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়েছে। সেটা হচ্ছে একটা সমা আর একটা হচ্ছে সান্দ্রা। যারা সমা, অসম্প্রাজ্ঞাত সমাধি, যেখানে গিয়ে ভগবান বা ঈশ্বরের সাথে সাক্ষাৎকার হচ্ছে মাত্র। আর যেটা সান্দ্রা, সেখানে এই ভগবত সাক্ষাৎকার হচ্ছে, সমগ্র অবিদ্যা সব কিছু ধ্বংস হয়ে গিয়ে, বিকল্প ধ্বংস হয়ে গিয়ে ভগবত সাক্ষাৎকার হচ্ছে এবং তারকে দর্শন করে আনন্দ হচ্ছে। এটাকে ছান্দ্রা বলা হয়। এই শান্তরতিতে যখন কেউ পৌঁছায়, তখন তার ভেতরে অষ্টসাত্ত্বিক বিকারের 4টে বিকার এসে টাচ করে।
কিন্তু প্রকট রূপ নয়, টাচ করে। এই যে অষ্টাঙ্গিক যে যোগ পদ্ধতি, তার ভেতরে অষ্টম স্থানে কিন্তু এই সমাধির ভেতরেই এটাকেই বলা হয়েছে শান্তরতি। এই জন্য সমাধি একবার গেলেই চলে না, এই সমাধিকে বারবার প্র্যাকটিস করতে হয়। এই যে অক্সিটোসিন হরমোন সক্রিয় হয়ে উঠছে, সেই রসকে নিয়েই কিন্তু মূলত এই খেলাটি চলছে। সমাধিতে যোগী বারংবার ওই রস পান করতে থাকবেন, একবার নয়। এই রসকে এবার ঘনীভূত হতে হবে। কেন ঘনীভূত হতে হবে? কারণ এই রস যতক্ষণ না কমপ্লিটলি ঘনীভূত না হয়, ততক্ষণ নিষ্কিঞ্চন নিষ্কাম স্তরে পৌঁছায় না। সেই জন্যে এই নিষ্ঠার ভেতরে আমাদের আসবার পরের স্থান আসবে ভগবানে বা প্রেমের জন্য রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব স্থান, তারপর যে নবম স্থান সেটা হচ্ছে প্রেমের স্থান। এবার বুঝতে পারছেন যে প্রেম কোন স্থানে। এবার প্রেমের টোটকা হয় কিনা এবার বুঝে ফেলুন। প্রেমের টোটকা তো আছেই। এই 9টা স্তরে প্রথমে আসতে হবে আপনাকে শ্রদ্ধাতে। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতে কি বলছে? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে। এই শ্রদ্ধা লাভ করার পরে আপনি প্রাপ্ত হবেন সদ্গুরু। কিন্তু এখানে ভগবান শঙ্করাচার্য আবার বলছেন এই সাধুসঙ্গ বা সদ্গুরু লাভ, এটা কিন্তু 3টে আমাদের মনুষ্য জীবনে বা পৃথিবীতে দুর্লভ বস্তু আছে। এক হচ্ছে মনুষ্য জন্ম লাভ করা, 2 হচ্ছে ভগবত আকাঙ্ক্ষা, ঈশ্বরকে চাওয়ার বাসনা তৈরি হওয়া, আর 3য় হচ্ছে সদ্গুরু লাভ বা মহাপুরুষের সংশ্রয় বা সাধুসঙ্গ। এই 3য়তম যে দুর্লভ বস্তু, সেটা কঠিন থেকে কঠিন। তো এই সদ্গুরুকে লাভ করার পরে যে কোনো জায়গায় গুরুকরণ করলে চলবে না, যে কোনো মানুষকে গুরুকরণ করলে চলবে না। আপনার জন্মান্তরের সাথে সম্পৃক্ত বা তিনি উৎকৃষ্ট সদ্গুরু কিনা, তার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে তিনি এবার সঠিক যৌগিক ভজন ক্রিয়া, তপস্যার ক্রিয়াদি দেবেন। এইটা কমপ্লিট হওয়ার পরে সাধনা করতে করতে এর ভেতরে ব্রহ্মচর্যের সাধনা অনেক কিছুই আছে অষ্টাঙ্গিক যোগমার্গে। তারপরে আসবে অনর্থ নিবৃত্তি, অর্থাৎ ধাতু আর বীর্য কখনো নিচে নামবে না। অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে নির্গত হওয়া রস বা হরমোন, বা যে হরমোনগুলো আমাদের বডিলির সমস্ত কামনা ভালোবাসাকে নিয়ন্ত্রণ করছে, সেক্সুয়ালিটিকে জন্ম দিচ্ছে, সেগুলোর প্রভাব তো বাড়বেই, কিন্তু সেই প্রভাবকে কি করতে হবে? বিপরীতমুখী করতে হবে। ঊর্ধ্বরেতা ভাবেত ইয়াস্ত, ঊর্ধ্বরেতা হতে হবে, অর্থাৎ উল্টে দিতে হবে। এটাকেই বলছে বিপরীত রতাতুরাম। এই জন্য যোগীগণ কি করেন? আমাদের মূলাধারে যে কুণ্ডলিনী শক্তি আছে, এটা হচ্ছে রজ শক্তি। এই শক্তিকে টেনে চন্দ্র শক্তির সাথে মিলিয়ে দেন, অর্থাৎ ইড়া এবং পিঙ্গলা, এই যে গঙ্গা এবং যমুনা, এই গঙ্গা যমুনা আর মাঝখানে সরস্বতী, যখন গঙ্গা যমুনাকে মিলিয়ে দিচ্ছে, ইড়া পিঙ্গলা চন্দ্র সূর্যকে মিলিয়ে দিচ্ছে, তখন সেটা সরস্বতীতে অর্থাৎ মিডিল পোর্শনে চলে যাবে, অর্থাৎ সামরস্যতার ভেতরে বিন্দুতে প্রবেশ করবে। এই জন্য বলছে, বিবর্ত বিলাসের একটা কথা বলছি, যেটা গৌড়ীয় দর্শনে বিখ্যাত কথা আছে, আকিঞ্চন দাসের প্রবচন এটা। তবে সে হইবে মাধুর্যের প্রকাশ, নিরবধি বিন্দু তুমি করতা হ্রাস, সেই বিন্দু লাগিয়া চৈতন্য ভিকারে। গৌড়ীয় অঞ্চলে চৈতন্যদেব, সেই বিন্দু লাগিয়া চৈতন্য ভিকারী, সেই বিন্দু লাগিয়া আশা ঝুলিয়ে স্কন্ধে করে সন্ন্যাস নিলে, সেই বিন্দু লাগিয়া রূপ সনাতন পাগল। কেন? এটা যদি আমরা শিব সংহিতাতে দেখি বা তন্ত্রশাস্ত্রে দেখি, সেখানে ভগবান শিব বলছেন স্বয়ং, আমি বিন্দু স্বরূপা আর তুমি হচ্ছে রজ স্বরূপা। এটা আবার শ্রী রাস উল্লাস তন্ত্রে চলে এসেছে, যেটা রাধা এবং কৃষ্ণের তত্ত্বের কথা চলে এসেছে। কাম বীজাত্মক কৃষ্ণ, রতি বীজাত্মিকা রাধা। এই যে কাম বীজ রূপে কৃষ্ণ আর রতি বীজ রূপে রাধা, তয় সংকীর্তনা দেব রাধা কৃষ্ণ প্রসিদ্ধতি। এই যে বিন্দু এবং রজ, এই চন্দ্র সূর্যের যে প্লাস পয়েন্টটা এইখানটায় নিয়ে আসার পরে যে সংকীর্তনে যে প্রসাদ উৎপন্ন হবে, তার নাম প্রেম বলা হয়েছে। এটা কিন্তু কঠোপনিষদে বলা আছে। কঠোপনিষদে এই প্রকৃতির কথা বলা আছে, এই তত্ত্বের কথা বলা আছে। কি বলছে? যে অন্তর্নিহিত গুহা ইয়াম, এই মনুষ্যের, এই জীবের হৃদয়ে গুহাতে বাস করছেন সেই আত্মা, জীবাত্মা রূপে। যখন মানুষ প্রকৃত শোকশূন্য হয়, অর্থাৎ এই সমগ্র দেহজাত ইন্দ্রিয়কে, প্রবৃত্তিকে
নিয়ন্ত্রণ করতে পারে। এই নিয়ন্ত্রণ করে বশীভূত করে যে প্রসাদ পান করেন তার নাম হচ্ছে আনন্দবস্তু বা প্রেম। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতেও এই কথা বলা হয়েছে, প্রসাদম অধিগচ্ছতি। যখন এই যোগী সমগ্র ইন্দ্রিয়কে দমন করে এই ইন্দ্রিয়ের দ্বারা আবার বিষয় ভোগ করে, সেখান থেকে প্রসাদের উৎপত্তি হয়, সেটা প্রসাদম। এটাই হচ্ছে প্রেম তত্ত্ব। তার মানে মূলত বেদান্তের দৃষ্টিকোণ থেকে, তন্ত্রের দৃষ্টিকোণ থেকে, সমস্ত ভগবতী দৃষ্টিকোণ থেকে, ভগবতী তত্ত্বের দিক থেকে যদি দেখি, তাহলে কিন্তু এই প্রেম প্রকট করতে গেলে অক্সিটোসিন যে হরমোন তার সক্রিয় প্রভাব তৈরি করছে আমাদের ভেতরে, যে কামনা, যে রসাত্মক বোধ সৃষ্টি করছে, ভালোবাসা সৃষ্টি করছে, সেটা একটা সময় পর্যন্ত কিন্তু জগতে চলবে, শরীরে চলবে। এটার জন্যই সৃষ্টিতত্ত্বের প্রক্রিয়া। এটাকে এবার পাল্টে দিতে হবে। এই শক্তিটাই হচ্ছে রাধা শক্তি, আর একটা হচ্ছে ধারা শক্তি। এই হচ্ছে মূলত পক্ষে অর্ধনারীশ্বর তত্ত্ব, যেখানে বিন্দু এবং রজ মিলিত হয়ে সামরস্যতার ভেতরে প্রবেশ করেছে। অর্ধনারীশ্বর তত্ত্বে যেখানে প্রবেশ করেছে এক বিন্দুতে, ডটে, জিরোতে, শূন্যতে, যেটা বেদান্তে স্বীকার করেছে শূন্য তত্ত্ব। এই সেই শূন্য তত্ত্ব, এই সেই পরম বোম তত্ত্ব, এই সেই সামরস্য তত্ত্ব, এই পরম শিবের স্থান, এই সেই গোলক তত্ত্ব, এই সেই বৈকুণ্ঠ তত্ত্ব, এই সেই শ্রী মহাকৈলাস ধাম, যেখানে কিন্তু এই পরম প্রেম বস্তুটি রয়েছে, যেটা পিটুইটারি গ্ল্যান্ড শিবসতী গ্রন্থি থেকে নির্গত হওয়া রস, আবার তার কাছে এটাকে পাঠিয়ে দেওয়া, গিয়ে অন্তহীন অবস্থার ভেতরে প্রবেশ করা, সমস্ত দিগন্ত ছাড়িয়ে যাবে, যার কোনো আবরণ আচ্ছাদন থাকবে না। এই জন্য ভগবান শিব শঙ্কর কি হলেন? চিরতর উন্মুক্ত হলেন। এই আদিতত্ত্বের কথাই কিন্তু প্রেম তত্ত্বের কথা। এখানেই যদি আপনি প্রবেশ করতে চান, সেখানে কিন্তু এই সাধারণ 201 টাকার 501 টাকার টোটকাতে কিন্তু চলবে না। কেন চলবে না? এই জন্য বলছে যে প্রীতি বলিয়া এতি না খোর বিদিত ভুবন মাঝে। এই প্রীতি বা প্রেম, এই যে প্রীতি সংক্ষেপে বাংলা পরিভাষা বলা হচ্ছে পিরীতি, এই 3টি অক্ষর, প্রীতি বলিয়া এতিন আখর মানে 3টি অক্ষর, প্রীতি বলিয়া এতিন আখর বিদিত ভুবন মাঝে, যাহারে পশিল সেই যে মজিল কি তার কলঙ্ক লাজে। এবার তার এই প্রেমে যে মজে গেছে, তার কিন্তু আর কোনো কলঙ্ক লজ্জা কোনো কিছুই কাজ করছে না। এই জন্য যদি বৃন্দাবন লীলাতে আমরা গোপীগণকে দেখি, তাহলে সেখানে কিন্তু লাজ লজ্জা কিছুই কাজ করছে না। আমরা যদি আদি প্রেমতত্ত্বের গল্পের কথায় চলে যাই, সৃষ্টির আদিতত্ত্বের কথায় চলে যাই, সেখানে শিব সতী এই জগৎ ব্রহ্মাণ্ডে এসে প্রথম যে প্রেমতত্ত্বের কথা নিয়ে এসেছিলেন, যে জীবনী ফুটিয়ে তুলেছিলেন জীবনে, সতী সমগ্র তার বিষয় বৈভব, তার রাজত্ব, প্রজাপতি দক্ষের সমগ্র অহংকার, সব কিছুকে পরিত্যাগ করলেন। তিনি স্বয়ং রাজকুমারী ছিলেন, তিনি একজন ভিখারির হাত ধরলেন, ভিখারি সন্ন্যাসীর হাত ধরলেন, ভিখারি বৈরাগীর প্রেমিকের হাত ধরলেন, সমস্ত কিছুকে ছিন্ন করে দিলেন। তারপরেও কিন্তু প্রেম পূর্ণ হলো না, পরবর্তীতে আবার পার্বতী রূপে আসতে হচ্ছে। এই যে অন্তহীন প্রেমের শুধু পার্বতী থেকে সীমাবদ্ধ নয়, এই যে আমরা বলি না ভগবান শিবের গলায় মুন্ড মালা রয়েছে, ভগবতী মা কালীর গলায় মুন্ড মালা রয়েছে, এগুলো এক গভীর প্রেমাত্মিক রসের কথা। এগুলো যারা রসবোধে প্রবেশ করেছেন তারা জানতে পারবেন। এই সবই এক একটা প্রেমের বীজ। এই অনন্ত কোটি কাল, মহাকাল, এই সব কিছুকে, এই ইনফিনাইট সময় ধরে স্বয়ং মহাকাল তিনি কি করছেন? সেই প্রকৃতি পরম সচ্চিদানন্দময়ী, সচ্চিদানন্দ রূপিণী সেই সত্তার প্রেমামৃত যুগে যুগে পান করছেন, ধারণ করছেন, তার প্রতীককে গ্রহণ করছেন, পূর্ণ হয়ে উঠছে না যে পূর্ণ অহম তত্ত্ব। তাই প্রেম হচ্ছে অনাদিক অনন্ত তত্ত্ব। শুধু অক্সিটোসিনের কথা বললে এখানে শেষ হয়ে যাবে না, কিন্তু এই অক্সিটোসিনকে ধরেই কিন্তু আমরা এক সীমাহীন জগতে প্রবেশ করতে পারি। এটাকে বিপরীত রতাতুরাম বলা হয়। তাই বলছে দোহারো অধর সুধারস পানে তাই উপজিল পি। এই যে প্রীতি শব্দটির 3টি অক্ষর উৎপত্তির স্থান কোথায় আমরা ফিজিক্যালি যারা ইন্ডিকেট করি, তারা কিন্তু কি বলেন জানেন? তারা বলেন দোহারো অধর সুধারস পানে তাই উপজিল পি। এই উপরের এটাকে বলা হয় ওষ্ঠ, আর এটাকে বলা হয় অধর। এই দুটি অধরের সংকর্ষণে তৈরি হবে পি। আর হিয়াই হিয়াই পরশ করিতে, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগে তৈরি হবে হিয়াই হিয়াই পরশ করিতে তাই উপজিল রি। আর নয়নে নয়নে বাণ বরিশনে তাই উপজিল তি।
এই যে এবার পঞ্চবান তত্ত্বের সাধনার কথা বলা হচ্ছে, মদন মাদন শোষণ স্তম্ভন আর হচ্ছে মোহন। তো মদন মাদন এই দু চোখে একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়ার দ্বারা, চোখের এই ক্রিয়ার দ্বারা কি করা যায়, তখন আমাদের যে অক্সিটোসিন হরমোন থেকে নির্গত হওয়া যে রস, যে সেক্সুয়াল যে সেন্টিমেন্টটা, যে রসাত্মক বোধ, সেই শুক্রাশয় থেকে বা সেই ডিম্বাশয় থেকে সেই শক্তিকে অ্যাবজর্ব করবার বা ধরে রাখার জন্যে, চঞ্চল না হতে দিয়ে শান্ত রাখার জন্য, শান্তরতিতে রাখার জন্য এই মদন মাদনকে প্রথমে চোখের ক্রিয়ার কাজ করতে হয়, তারপরে হচ্ছে শোষণ টেনে তোলার কাজ করতে হয়, টানবার কাজ রয়েছে এখানে। এটার জন্য প্রাণায়াম প্রক্রিয়া, এই প্রাণায়াম প্রক্রিয়ার জন্য আপনাকে যোগাদি অনুশীলন করতেই হবে, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ডের জন্য মেডিটেশন এবং যোগ প্রাণায়ামাদি করতে হবে। এই শোষণ, তারপরে স্তম্ভন, এটাকে বলা হয়েছে 3 প্রকারের স্নান রহস্য আছে, তার ভেতরে হচ্ছে করুণামৃত, তারপরে তারুণামৃত আর লাবণামৃত। এই তারুণামৃতে গেলেই হয় স্তম্ভন, সম্পূর্ণ স্তম্ভন হচ্ছে, অর্থাৎ ঊর্ধ্বরেতা হয়ে যাচ্ছেন, নামছে না আর। আর যখন মোহন হয় তখন ওটা একটা বিন্দুতে প্রবেশ করে, সম্পূর্ণরূপে মথিত হয়, যার নাম পূর্ণ প্রেম। এই পঞ্চবান তত্ত্বের মাধ্যম দিয়েই প্রেম তত্ত্বের টোটকা পাওয়া যেতে পারে। এই জন্য বলছে বানের সহিত সতত যোজিবে, বানের সহিত সতত যোজিবে, সহজ তারে কয় কামে লোভে পড়ি যে করে প্রীতি নরকে ডুবিয়ার হয়। সেখানে কাম লোভ থাকলে হবে না, অনুরাগ প্রেমকে কাজে লাগাতে হবে, অর্থাৎ এই অক্সিটোসিন হরমোনটাকে কি করতে হবে, অ্যাক্টিভেট করে সেটাকে আবার নিয়ন্ত্রণে রাখতে হবে, তখন কামুকতার পরিবর্তে গিয়ে প্রেম তত্ত্বের সৃষ্টি হতে পারে। কিন্তু জীবের ক্ষেত্রে কিন্তু আবার একরকম, শিবের, এই জন্য বিদ্যাপতির লেখনীতে উঠে এসেছে, বিদ্যাপতি বিখ্যাত প্রাচীনকালের একজন সাধক লেখক বিদ্যাপতি, তার লেখনীতে চলে এসছে কি, যে শিবের নৃত্য দেখি ভূতগণ নাচে দেবের সমাজে হাস, পারিজাত পুষ্প দেবেরও দুর্লভ কপিতে করয়ে আস। যে পারিজাত পুষ্প দেবতাদেরও দুর্লভ বস্তু, কিন্তু শিবের নৃত্য দেখে ভূতগণ নাচছে আর দেবতারা হাসছে, কিন্তু আর বান্দর ওই প্রেমতত্ত্বকে চাইছে। এই জন্য কি বলছে, তেমতি নিত্য সহজ শুনিয়া সামান্য দেহেতে যজে, না জানে মরম করে আচরণ কেবলই রৌরবে মজে নরকে মজে। এ তত্ত্ব না জেনে যদি কৃষ্ণ করেছেন তো আমরা করলে অপরাধ কোথায়? না, এখানে কিন্তু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। এই সামান্য দেহে সামান্য মননশীলতায় এই সাধনাটা হয় না। এই জন্যে এই প্রাণায়াম বা মেডিটেশনের মাধ্যম দিয়ে এই অক্সিটোসিনকে আরও সক্রিয় করে ওটাকে এক শান্তরতির ভেতরে নিয়ে যেতে হয়, প্রাকৃত কামকে বশীভূত করে তারপরে সেটা ঊর্ধ্বগামী করতে হয়। একটা সময় আপনি ঊর্ধ্বরেতা হয়ে যান এবং তখন প্রেম তত্ত্বের প্রকাশ ঘটতে শুরু করে, একটা সময় অষ্টসাত্ত্বিক প্রেম তত্ত্বের ভেতরে প্রবেশ করেন, যেটা অন্তিম হচ্ছে প্রলয়। কিন্তু যারা এই প্রাকৃত জগতের প্রেম তত্ত্বকে লাভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু শিব সংহিতাতে পরিষ্কার বলা আছে। ভগবান শিবশঙ্কর নিজেই বলেছেন, তৎস্বামা চ ইয়দি নারী মত সমাহ পুরুষ ইয়দি। পার্বতীর সমকক্ষ প্রকৃতি অর্থাৎ স্ত্রী শক্তিকে হতে হবে, আবার হতে হবে শিবশঙ্করের মতো পৌরুষ শক্তি। এই দুটোর একত্রিত হলে তখন সেটা কুলাচার সাধনের জন্যে গ্রহণযোগ্য হয় এবং কুলাচার ধর্মাচরণে পারমিশন পেতে পারে ভগবান শিবশঙ্করের রূপে। সেই জন্যে এই কলিযুগে তন্ত্রাচার পদ্ধতিতে কুলাচার সাধনের কথা বলা থাকলেও কিন্তু সবার জন্য এটা নয়। এই জন্যে প্রেম শুধু এই অক্সিটোসিনের উপরে ডিপেন্ড করবে না, এটা শুধুই একটা বাইরের 201 টাকা টোটকা হবে না। বারবার বলবো, এটা সম্পূর্ণ যোগ পদ্ধতির ভেতর প্রবেশ করতে হবে। একমাত্র উপায় আছে যোগের মাধ্যম দিয়ে, একক শরীরের সাধনার ভেতর দিয়ে এখানে হতে পারে। এই জন্য চণ্ডীদাসের পরিভাষাতে আবার বলল, বসুতে গৃহেতে একত্র করিয়া ভজহ তাহারে নীতি, বানের সহিত সদাই যজিবে সহজের এই রীতি। একমাত্র যৌগিক প্রক্রিয়াতে এই অনুশীলন করা যেতে পারে। এই পঞ্চবান আমি যেটা তত্ত্ব বলেছি, এটা কিন্তু যৌগিক একটা ফর্মুলা। তন্ত্রাচার পদ্ধতির ভেতরে এটা আছে, কিন্তু সাধারণ জীব শরীরে এটা হবে না। এই জন্যে যোগমার্গীয় সাধন পদ্ধতি সবথেকে উৎকৃষ্ট পন্থা। এখানে গেলেই আপনাদের ভেতরে সেই সঠিক প্রেম তত্ত্বের প্রকাশ ঘটতে পারে। এই জন্য চণ্ডীদাসের পয়ারে
বিখ্যাত কথা বলা আছে, প্রীতি অন্তরে প্রীতি মন্তরে। প্রীতি সাধিল যে, প্রীতি রতন লোভিল যেজন, বড়ই ভাগ্যবান সে। প্রীতি লাগিয়া আপনা ভুলিয়া পরেতে মিশিতে পারে, পরকে আপন করিতে পারিলে প্রীতি মিলে তারে। পরকে আপন করতে শিখতে হবে। প্রীতি সাধন বড়ই কঠিন, কহে দ্বিজ চণ্ডীদাস, দুই ঘুচাইয়া এক অঙ্গ হও, থাকিলে প্রীতি আস। এই দ্বৈত ভাবে যাওয়া যাবে না, কারণ মনোভাবে মনিজস্য তস্য মোক্ষ না বিদ্যতে। এই মোক্ষ পরম প্রাপ্তি হতে পারে না দ্বৈত ভাবে গেলে। অদ্বৈত ভাবের ভেতরে একক সত্তার ভেতরে প্রবেশ করতে হবে, যার নাম কিন্তু প্রেম। সারা জীবন দ্বৈত সত্তা থাকবে না, একটা সময় মিলতেই হবে, তার নাম হচ্ছে প্রেম। যেখানে রাধা কৃষ্ণে গলিত হয়েছে, যেখানে কৃষ্ণ রাধাতে গলে গেছে, এই অবস্থার নামই হচ্ছে রস তত্ত্ব বা রাসতত্ত্ব বা প্রেম তত্ত্ব। এই যে মেলনম চন্দ্র সূর্যা আবার এসে গেল। এই জন্যে চণ্ডীদাস বলছেন, রসিক রসিক সবাই কহে, কেহ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গোটিক হয়। সখী হে রসিক বলিব কারে, বিবিধ মশলা রসেতে মেশায় রসিক বলি যে তারে। রসে পরিপাটি সুবর্ণেরও ঘটি সম্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে। চণ্ডীদাসে কহে, শুনো রসবতী তুমি সে রসের কূপ, রসিক জনা রসিক না পাইলে দ্বিগুণ বাড়ে দুঃখ। এই রজকিনীকে বলছেন তো, কিন্তু আবার চণ্ডীদাস বলছেন কেমন সুবর্ণের সে ঘটি, নিষ্কাম স্তরের। বলছে রজকিনীর রূপ কিশোরীর স্বরূপ, কাম গন্ধ নাহি তায়। রজকিনী প্রেম নিকশিত হেম বড়ু চণ্ডীদাসে গায়। যে সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করায়, যে খাঁটি সোনা, যেখানে আর কোনো ভেজাল নেই, কাম গন্ধ বলে কিছু নেই, সেটাই অ্যাকচুয়ালি কিশোরীর রামই রজকিনীর স্বরূপ। এটা সাধারণ কোনো স্ত্রী শক্তি নয়, স্বয়ং পার্বতীতে পরিণত হয়েছেন। সেটা কোন স্তরে, সেটা কোনো ম্যাথমেটিক্যাল রুটে আলোচনা করা অসম্ভব। এই প্রেমতত্ত্বের কথা যারা দীর্ঘদিন সাধনার দ্বারা, তন্ত্র সাধনার দ্বারা, তন্ত্রাচারে, কুলাচার মতে এবং যৌগিক পদ্ধতিতে গিয়ে এই অক্সিটোসিনের মাত্রাকে সক্রিয় করে একটা পর্যায়ে আবার পিটুইটারি গ্ল্যান্ডের শিবসতীর এই একত্রীকরণ যে অবস্থা, সেখানে তারা মিলছেন। এই জন্যই তো তারা বলছেন যে বিবিধ মশলা মেশানোর যার ক্যাপাসিটি আছে, সমগ্র হরমোন নিঃসৃত যে রস, সমগ্র প্রকার সেক্সুয়ালিটি, লাস্ট, কামনা, বাসনা সবকিছুকে এক ঊর্ধ্বমুখী করিয়ে দিয়ে নিষ্কম স্তরে নিয়ে যাচ্ছেন। নির্মল ভাস্বর হচ্ছে, নির্মল সূর্য, যাতে পোড়ন নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, কিন্তু নির্মল। যেমন ভোরের সূর্য, যেমন উষাকালের সূর্য, নির্মল সূর্য। প্রেম এমনই হতে হবে। তাই যারা এই প্রেমের টোটকা চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আবার চণ্ডীদাসের পরিভাষাতে আসছে প্রীতি বিষম কাল, পরাণে পরাণ মিশাইতে পারো তবে সে প্রীতি ভাল। প্রীতি তখনই ভালো হবে যদি আপনি পরাণের সঙ্গে পরাণ মিশাইতে পারেন। ভ্রমরা সমান আছে কতজন, মধু লোভে করে প্রীত, মধু ফুরাইলে উড়ি যায় চলে, এ মতি তাদের রীত। মধুর জন্য যারা মধুর লোভে আসে, মধু পেয়ে গেলে শেষ হয়ে গেলে আবার চলে যায়, এটা তাদের রীতি। কিন্তু হেন ভ্রমরার স্বাদ নহে কবু, সে মধু করিতে পান, অজ্ঞানী পাইতে পারে কি কভু রসিক জ্ঞানীরও সন্ধান। যারা এই অজ্ঞানী ব্যক্তি, তারা সেই মধুকে, সেই প্রেমামৃতকে পান করতে পারে না, একমাত্র জ্ঞানীরা এটা পান করতে পারে। এই জন্য মনের সহিত যে করে প্রীতি, তারে প্রেম কৃপা হয়, সেই সে রসিক অটল রূপের ভাগ্যে দর্শন পায়। এই অটল ধাতু তখন সুস্থিত হয়ে যাচ্ছেন, ঊর্ধ্বরেতা হয়ে যাচ্ছেন, তখন তিনি সেই অটল রূপের সেই স্বরূপকে ভাগ্যে দর্শন করছেন। মনের সাথে করতে হবে সেটা, নট ফিজিক্যালি। অর্থাৎ যখন অক্সিটোসিনের প্রভাব আমাদের শরীরে বাড়ছে, সেখানে যে আবেগঘন অবস্থা, কামনা, বাসনা, প্রেম উৎপত্তি করছে, নো প্রবলেম, এটা কোনো পাপজনক কিছুই নয়। কিন্তু সাধারণ জীবের থেকে শিবের পার্থক্য হচ্ছে, ওটাকে কি করছে, এই কামনা বাসনাটাকে কি করে দিচ্ছে, রূপান্তর ঘটিয়ে দিচ্ছে। এই যে বিবর্তন, এই জন্যই এসছে বিবর্ত বিলাস।
এই যে রসের সাইকেলিং করা, এই যে রসের এই যে মশলাটাকে মিক্সিং করার ক্যাপাসিটি জানতে হবে, এটা একমাত্র উৎকৃষ্ট যোগীগণ জানেন। এই জন্য বলছেন, মনের সহিত করিয়া প্রীতি থাকিব স্বরূপ আসে, এই স্বরূপ হইতে অরূপ পাইব কহে দ্বিজ চণ্ডীদাসে। এই শরীরকে ধরে, এই অক্সিটোসিনকে ধরে, এই অক্সিটোসিনের প্রভাবকে ধরে আবার সেই অরূপকে, সেই অটল রূপকে, অটল প্রেমকে পাওয়া যেতে পারে। এবার আপনাকে বুঝে নিতে হবে প্রেমের বা ভালোবাসার জন্য টোটকা কোনটা। আর এই প্রেম তখনই সম্ভব হবে যখন আপনার ভেতরে এই প্রেম জাগ্রত হবে, কিন্তু প্রেম সবসময় দ্বৈত সত্তার ভেতর দিয়ে আনন্দ পেতে চায়। সেক্ষেত্রে কিন্তু বলা আছে, আপন বুঝিয়া সুজন দেখিয়া প্রীতি করিব তাই, প্রীতি রতন করিব যতন, যদি সমানে সমানে হয়। সমান হতে হবে, সমান সমান না হলে এই প্রীতি কখনোই হবে না। এক স্থানে কাম, এক স্থানে প্রেম। এই কাম এবং প্রেমের সম্পর্ক কিন্তু মিলনাত্মক হয়ে ওঠে না, সেটা রসাত্মক হয়ে ওঠে না, সেটা কিন্তু আমাদের ভেতরে যেটাকে বলে সেক্সুয়াল অ্যাডিকশন, যৌন উন্মাদনা তৈরি করে। তখন বিভ্রান্ত হয়ে যায়, তখন ইনডিসিপ্লিন হয়ে যায়, তখন নিয়ন্ত্রণে থাকে না, স্খলিত হয়ে যায়, তখন কিন্তু জরায়ুতে বাচ্চা উৎপাদিত হয়। কিন্তু প্রেম তত্ত্বের ক্ষেত্রে যে জাইগোট তৈরি হয় সেটা প্রেমের জাইগোট। সে এক অনন্ত সত্তার ভেতরে যে মিষ্টত্ব রয়েছে, এই মিষ্টত্ব সমগ্র কণকণে তার স্বরূপ লুক্কায়িত আছে। যেখানে যারা যে অবস্থায় ভোগ করবে, যোগ করবে ইহজাগতিক থেকে সেই পারমার্থিক জগতে, সেই সুখ অনুভূতি আপনার মস্তিষ্কের ভেতরে এককভাবে আসবে। এটাকেই বলা হয়েছে সমানের সমান প্রেমতত্ত্বের কথা। কারণ প্রীতি বিষম বড়, পরাণে পরাণ মিশাইতে পারো তবে সে প্রীতি দৃঢ়। যদি এই হৃৎপিণ্ডের সঙ্গে হৃৎপিণ্ডের মিলনাত্মক অবস্থায় যায় তখন সে প্রীতি দৃঢ় হতে পারে। এজন্য বলছে বসুতে গৃহেতে। এই বাসু মানে যিনি বাস করেন হৃৎপিণ্ডের ভেতরে। অবশ্য বৈষ্ণবীয় ধারার ভেতরে এক শ্রেণীর মানুষ আছেন, তারা বসু মানে বোঝেন পুরুষ লিঙ্গকে, আর গৃহ মানে স্ত্রী শক্তিকে বোঝান। সেখানে পুরুষ এবং স্ত্রী শরীরের মিলনাত্মক অবস্থা ফিজিক্যালি, সেটাকে তারা বোঝেন। কিন্তু এ তত্ত্বটা তন্ত্রাচার পদ্ধতির ভেতরে আছে, কিন্তু যে প্রক্রিয়া এখন ঘটছে সেটা এরকম নয়, সেটা অত্যন্ত নিষ্কিঞ্চন নিষ্পাপ স্তরের। সেটা অনেক বড় বড় মহাপুরুষগণ স্বীকার করেছেন, এবং তার যে নিয়ম কানুন, তার যে আচার পদ্ধতি সেটা আছে, কিন্তু সেটা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য নয়। কারণ প্রেমকে দৃঢ় করতে গেলে এই বাসু ইদং শরীরং কুন্তেও ক্ষেত্র মিত্তম অভিধীয়তে। এই যে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতে বলছেন অর্জুন, এই শরীরকে ক্ষেত্র বলা হয়, আর এর ভেতরে যিনি বাস করেন তিনি ক্ষেত্রজ্ঞ। আবার এই শরীররূপী ক্ষেত্রকে যিনি জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। তাহলে এক ভেতরে বাস করছেন যিনি ক্ষেত্রজ্ঞ, তাকে বলা হচ্ছে বাসু। এই বাসু মানে যিনি বাস করছেন, অন্তরাত্মা। আর গৃহ মানে এই খাঁচা বা শরীর, এই খাঁচা বা শরীর হচ্ছে ক্ষেত্র। আবার এই ক্ষেত্রকে যিনি জানছেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রজ্ঞের সঙ্গে ভেতরের ক্ষেত্রজ্ঞের, অর্থাৎ এই শরীর তত্ত্বের সঙ্গে ভেতরের অর্থাৎ শরীর আর যে আত্মার, এইটাকে নিয়ে যে সংযোগের রাস্তা, যে সাধনার রাস্তা, এখানে গিয়েই পঞ্চবানের সাপেক্ষে সাধনা করতে হবে। তখন কিন্তু প্রেম অমৃত পান করা সম্ভব, প্রেমকে খুঁজে পাওয়া সম্ভব, প্রকৃত প্রেমিক হওয়া সম্ভব, রসিক হওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। আর যদি আপনি এই প্রেম লাভ করতে পারেন তাহলে সেটা কিন্তু সমগ্র বিজ্ঞান, সমগ্র টেকনোলজির উপরে উঠে যাবে। সেটাকে কিন্তু একজন বিখ্যাত লেখকের কথা বলছি, তিনি বলছেন যে তাহে সুখ দুঃখ সদাই উন্মুখ, সকলই দুঃখেরও পারা। এই সমগ্র জগতে যে সুখ আছে সবকিছু কিন্তু দুঃখে ভরা। তরণী রমন করে নিবেদন, মরিলে না যায় ছাড়া। কিন্তু যারা এই 3 অক্ষর মুনি মনোহর ইহার তুলনা কি, এই 3 অক্ষর বিশিষ্ট যে প্রীতি বা প্রেম বা যে ভালোবাসা শব্দটি, এই প্রেমামৃত যারা পান করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর কিছু করার নেই। মৃত্যু আসলেও তারা সেটাকে ছাড়তে পারবে না। এই অবস্থায় যারা অমৃতত্ব লাভ করেন, অর্থাৎ মৃত্যুঞ্জয়ী হন, সেখানে কিন্তু সাধারণ মৃত্যু নেই। আজও ভারতবর্ষের অনেক বিখ্যাত বড় বড় যোগী মহাযোগীকে দেখা যায় যারা এই ডিভাইন বডি লাভ করেছেন, এই চন্দ্রামৃতকে পান করে এই অক্সিটোসিন পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত যে রস, যে হরমোনের যে প্রভাব,
তাকে আরও সক্রিয় করে দিয়ে, তাকে উল্টো গতিতে পাঠিয়ে দিয়ে বিপরীত রতাতুরাম তন্ত্র প্রক্রিয়ায় সে হয়ে উঠেছে তন্ত্র সম্রাট, অর্থাৎ ত্রয়বেদ্য শরীরকে অতিক্রম করেছেন। স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীর অতিক্রম করার পরে হয় সে তান্ত্রিক। সে তখনই জানতে পারবে যে প্রেম তত্ত্বের রহস্য কি হচ্ছে, তখনই জানতে পারবে সে আসল প্রেমের টোটকা কি হতে পারে। সেই জন্য আমি বলবো, আপনারা যোগী হয়ে উঠুন, তান্ত্রিক হয়ে উঠুন এবং জ্ঞানী ভক্ত যোগী হয়ে উঠুন। তাহলে সব কিছু পরিষ্কার হয়ে উঠবে। যা কিছু আপনি বাইরে খুঁজছেন তা আপনার ভিতরে রয়েছে। যে আপনাকে কিছু দিতে চাইছে সেটাও আপনার ভিতরে রয়েছে, কারোর কাছে যেতে হবে না। প্রেম বা ভালোবাসা বস্তু থেকেই আপনার এই শরীর নির্গত হয়েছিল, কারণ এই যে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে নির্গত শুক্রাণু এবং ডিম্বাণুর সংযোজনে সৃষ্টি হয়েছে একটা জাইগোট, যেটা কিন্তু আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড, এই শিবসতী গ্রন্থির থেকে যে 6টি হরমোন নির্গত হয় তার থেকে 2টো হরমোনের সংযোগে, আগেই বলেছি, বা একত্রে এই যৌন হরমোনকে তৈরি করে এই শুক্রাশয় এবং ডিম্বাশয়কে কি করে প্ররোচিত করে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরাও কিন্তু সেই অক্সিটোসিন তথা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নির্গত হওয়া প্রেমের স্তূপ মাত্র, প্রেমের শরীর মাত্র। আবার এই প্রেম শরীরকে কাজে লাগিয়ে আবার উৎকৃষ্ট প্রেম তত্ত্বে পৌঁছানো যেতে পারে। সুতরাং আপনি নিজেই একটা প্রেমের স্বরূপ, আপনার শরীর একটা প্রেমের স্বরূপ, আপনার মনস্তাত্ত্বিক, শারীরিক, রসাত্মক যা কিছু আছে সব কিছু প্রেমের স্বরূপ, অর্থাৎ আপনি প্রেমেই আছেন। এটাকে শুধু কাল্টিভেট করা। এই জন্য রামপ্রসাদের পরিভাষাতে বলবো, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আপনি আবাদ করুন, এটাকে কাল্টিভেট করুন, এখানেই সব কিছু পেয়ে যাবেন, এখানেই সব কিছু আছে। মাস্টার গ্ল্যান্ড তথা শিবসতী গ্রন্থিকে ধরতে পারলেই যোগীগণ মহাযোগীতে পরিণত হয়ে, রাজযোগীতে পরিণত হয়ে সেই সচ্চিদানন্দ স্বরূপিণী জগন্মাতা ভগবতী প্রেমতত্ত্বময়ীকে, প্রেমময়ীকে প্রাপ্ত হতে পারে।